পল হেমনকে দেখে সত্যি এখন হাসি পায়। মানে একটা সময় যেই পল হেমন রোমান রিংসের দুটো চ্যাম্পিয়নশিপ দুই কাঁধে বয়ে বেড়াতো, সেই পল হেমন আজকে সেই দুই কাঁধে সেই রোমান রিংসের দুটো জুতো বয়ে বেড়াচ্ছে। মানে এর থেকে বাজে অবস্থা আর কী বা হতে পারে। যাই হোক না কেন, অবস্থা থেকে মনে পড়লো আমার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না বিগত কয়েকদিন। তো সেই কারণে আমি স্ম্যাকডাউনের কথাও বলতে পারিনি, আর ডাব্লিউডাব্লিউইতে এখন কি চলছে সেটা নিয়েও কথা বলা হয়নি। তো চিন্তা নেই, আজকের এই ভিডিওতে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো, তার সাথে সাথে আজকে রয়ে কী হলো সেটা নিয়েও একটু কথা হবে। তাই ভিডিওটা শেষ অবধি দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে একটা আনন্দের খবর দিয়ে শুরু করা যাক, যেটা এতক্ষণে তোমরা পেয়েই গেছো, যে আমাদের TC1 রোমান রেংস ক্লাস ইন প্যারিসে কাজ করতে চলেছে। মানে আমরা ভেবেছিলাম সামার স্ল্যামের পরে হয়তো রোমান রেংস একটা লম্বা ছুটিতে চলে যাবে, কিন্তু সেটা যায়নি। আপাতত ক্লাস ইন প্যারিসের জন্য রোমান রেংস অ্যাভেলেবেল থাকছে, আর সেই কারণে ডাব্লিউডাব্লিউই রোমান রেংসের একটা পোস্টারও বের করে দিয়েছে ক্লাস ইন প্যারিসের। আর রোমান রিংসের অপোনেন্ট কে হতে পারে সেটা নিয়ে একটু পরে কথা বলছি ভিডিওর। কিন্তু কথা হচ্ছে রোমান রিংস কীভাবে অ্যাভেলেবেল হলো ক্লাস ইন প্যারিসের জন্য। তো জানা যাচ্ছে সামার স্ল্যামের পর রোমান রিংসের যে মুভির শ্যুটিংয়ের জন্য আর কি ছুটি নেওয়ার কথা ছিল, সেই সিনেমাটার শ্যুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসে। আর রোমান রিংস সেপ্টেম্বর মাসের 26 তারিখ পর্যন্ত এই মুভির শ্যুটিংয়ে ব্যস্ত থাকবে। মানে আমরা বলতে পারি সেপ্টেম্বর মাসে রোমান রিংস আর ডাব্লিউডাব্লিউইতে অ্যাভেলেবেল থাকবে না। তাই সেপ্টেম্বর মাসে যেই সব প্রিমিয়াম লাইভ ইভেন্ট ডাব্লিউডাব্লিউইতে হবে, যদি হয়, এখনও কিছু অ্যানাউন্স হয়নি, তো সেটা রোমান রিংস মিস করতে চলেছে। কিন্তু আপাতত যেহেতু ক্লাস ইন প্যারিস আগস্টের শেষের দিকেই হয়ে যাবে, তো সেই কারণে রোমান রিংস ক্লাস ইন প্যারিসের জন্য অ্যাভেলেবেল থাকছে, যেটা সত্যি একটা ভালো কথা। আর নেক্সট দুটো উইকের রয়ের জন্য রোমান রিংস অফিসিয়ালি অ্যাডভার্টাইজ আছে। তো রোমান রিংস নেক্সট উইকের র আর তারপরের উইকের র, এই দুটো রতেই উপস্থিত থাকবে। তাই রোমান রিংসের ফ্যান্সদের জন্য এটা একটা বিশাল আনন্দের খবর। এবার ক্লাস ইন প্যারিসের কথা যখন হচ্ছে, তখন ক্লাস ইন প্যারিসের জন্য যে একটা ম্যাচ অফিসিয়ালি অ্যাডভার্টাইজ হয়ে গেছে, সেটা হচ্ছে জন সিনা ভার্সেস লোগান পলের ম্যাচ। এবার এই ম্যাচটা অ্যাডভার্টাইজ হওয়ার পর থেকেই, মানে অফিসিয়াল হওয়ার পর থেকেই ঝামেলা শুরু হয়েছে। কারণ বেশিরভাগ লোক এটাই আশা করেছিল যে সামার স্ল্যামের শেষে আমরা যেটা দেখেছিলাম, তারপরে হয়তো ক্লাস ইন প্যারিসে জন সিনা ভার্সেস ব্রক লেসনারেরই ম্যাচ হবে। কিন্তু সেইখানে যখন জন সিনা ভার্সেস ব্রক লেসনারের পরিবর্তে জন সিনা ভার্সেস লোগান পল দেওয়া হচ্ছে, তখন মানে অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে। তো আগের উইকে স্ম্যাকডাউনে আমরা দেখেছিলাম যে জন সিনা আর লোগান পলের মধ্যে আর কি ঝামেলা শুরু হয়েছিল, তাদের মধ্যে ফিউড শুরু হয়, যেখানে জন সিনা বলে যে ব্রক লেসনার জবে আসবে তখন আমি ব্রক লেসনারকে দেখে নেবো। কিন্তু তারপর যখন সে অন্য কাউকে চ্যালেঞ্জ করতে যায়, যে যার মধ্যে দম আছে সে এখন বেরিয়ে আসে, তখন লোগান পল সেখানে বেরিয়ে আসে। আর এইভাবে আমরা দেখতে পাই জন সিনা আর কোডি রোডস একসাথে এসেছিল, তাদের চ্যালেঞ্জ করেছিল লোগান পল আর ড্রিউ ম্যাকিন্টায়ার। আর এইভাবেই আর কি জন সিনা আর লোগান পলের মধ্যে ফিউড শুরু হয়। আর ক্লাস ইন প্যারিসে আমরা জন সিনা আর লোগান পলের মধ্যে একটা ম্যাচ দেখতে চলেছি। এবার দেখো, অনেকে হয়তো ডিসঅ্যাপয়েন্ট আছে এই ম্যাচটার জন্য, কিন্তু আমি তো এই ম্যাচটার জন্য একদমই ডিসঅ্যাপয়েন্টেড নই। তার কারণ হচ্ছে, এইটা তো আমরা বছরের শুরু থেকেই জানতাম যে এই বছর একটা না একটা সময় জন সিনা আর লোগান পলের ম্যাচ হবেই হবে। আমি তো এইটা ভেবে আনন্দে আছি যে এই ম্যাচটা আমরা রাসেলমেনিয়ায় দেখতে পাইনি। যদিও এখন রাসেলমেনিয়ার মেইন ইভেন্টে আমরা যা দেখেছিলাম, সেই তুলনায় মনে হচ্ছে রাসেলমেনিয়াতেও যদি লোগান পল আর জন সিনার ম্যাচ হয়ে যেত, সেটা খুব একটা বাজে জিনিস হতো না। কিন্তু যাই হোক না কেন, ম্যাচ তো হতেই হতো একটা না একটা। তো সেই ম্যাচটাই আমরা এখন ক্লাস ইন প্যারিসে দেখতে পাচ্ছি। আর সত্যি সত্যি তোমরা ভেবেছিলে যে ব্রক লেসনারের মতো সুপারস্টার ক্লাস ইন প্যারিসে মানে অ্যাপিয়ার করবে? ভাই, ব্রক লেসনার একটা বিশাল উঁচু লেভেলের সুপারস্টার। মানে ব্রক লেসনারকে আমরা যতটা সস্তা ভাবছি, ব্রক লেসনার অতটা সস্তা না। আর জানা যাচ্ছে এরকম যে অনেক সুপারস্টারের সাথে যে জিনিসটা হয়, যেটা হচ্ছে তারা যখন কন্ট্রাক্টে থেকেও ডাব্লিউডাব্লিউতে অ্যাপিয়ার করে না কোনো কারণে, সেই সময় তাদের কন্ট্রাক্টকে ফ্রিজ করে দেওয়া হয়। মানে তারা থাকে, কিন্তু তারা যেই সময়টা অ্যাপিয়ার করছে না সেই সময় টাকা পয়সা পায় না, কিন্তু সেই সময়টা তাদের কন্ট্রাক্টে অ্যাড হয়ে যায়। আবার তারা যখন রিটার্ন করে, তখন সেই সময়টার জন্য তারা আরও মানে ফিউচারের কন্ট্রাক্টটা একটু বেড়ে যায়। মানে ধরে নাও, একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেমন ধরো ব্রক লেসনার 2 বছর অ্যাপিয়ার করেনি, এবার ধরো ব্রক লেসনারের কন্ট্রাক্ট এই 2025 সালে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আগের 2 বছর ব্রক লেসনার অ্যাপিয়ার করেনি, তাই তার কন্ট্রাক্টে এই 2 বছর এক্সট্রা অ্যাড হয়ে যেত, আর 2027 অব্দি কন্ট্রাক্টটা চলতো। কিন্তু ব্রক লেসনারের সাথে কিন্তু সেটা হয়নি। জানা যাচ্ছে এরকম, যেই 2 বছর ব্রক লেসনার অ্যাপিয়ার করেনি, সেই 2 বছরের টাকা ব্রক লেসনার বরাবর পেয়েছে। মানে 2 বছর ডাব্লিউডাব্লিউইতে না এসে, কোনো কাজ না করেও ব্রক লেসনার বাড়ি বসে সেই ফিসটা পেয়েছে, মানে ব্রক লেসনারের যে ফিসটা হয় আর কি। তো ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ এই চোখেই দেখে। তো ব্রক লেসনারকে এত সস্তায় ক্লাস ইন প্যারিসে তো ডাব্লিউডাব্লিউ নিয়ে যেত না। কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি যে এই যে লোগান পল আর জনসনের ম্যাচটা বুক করা হয়েছে,
এইটা নিয়ে আমি পার্সোনালি একদমই ডিসঅ্যাপয়েন্টেড নই, যেমন বললাম। আর আমার মনে হয় এটা একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে, কারণ আমি জানি না লোগান পলকে মানুষ কেন হেট করে। কারণ দেখো ডাব্লিউডাব্লিউতে অনেক এমন সুপারস্টার আছে যারা কিনা লোগান পলের থেকে নিচে আছে, কারণ লোগান পল একটা আউটসাইডার হয়েও তার যে রেসলিং স্কিল বা তার যে ইনরিং স্কিল বলা যেতে পারে রাদার, তার যে কারিজমা, তার যে স্টার পাওয়ার, সেটা অনেক ডাব্লিউডাব্লিউ সুপারস্টারের থেকেও অনেক বেশি। কিন্তু তবু যে কেন লোগান পলকে হেট করা হয় আমার তো মাথায় ঢোকে না। আর আমি তো বলবো যে জন সিনা আর লোগান পলের ম্যাচ একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে ক্ল্যাশ ইন প্যারিসে, আর এই ম্যাচটা আমাদের একদমই ডিসঅ্যাপয়েন্টেড করবে না। আর একটা ভালো ব্যাপার হচ্ছে, চান্স এটারই বেশি ছিল যে যদি ক্ল্যাশ ইন প্যারিসে জন সিনা আর ব্রক লেসনারের ম্যাচ কোনোভাবে হয়ে যেত, সেই ম্যাচে ব্রক লেসনার জিততো আর জন সিনা হারতো। মানে জন সিনার ফেস টার্নের পর প্রথম ম্যাচেই সে হেরে যেত। মানে অলরেডি কোডি রোডসের কাছে হেরে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ব্রক লেসনারের কাছেও সে হেরে যেত। কিন্তু লোগান পলের সাথে ম্যাচ হয়ে যে জিনিসটা ভালো হয়েছে যে জন সিনার এবার জিতে যাওয়ার চান্স বেশি আছে, কারণ ব্রক লেসনারের এগেনস্টে যদিও জন সিনা হারতে পারতো, কিন্তু লোগান পলের এগেনস্টে আমার মনে হয় না জন সিনা হারবে বলে। তো সেক্ষেত্রে তো আমি আরও বেশি আনন্দ পেয়েছি যে যাক, অন্তত জন সিনা একটা ম্যাচ জিতবে এই বছর আবার। আর যেহেতু এর ফলে জন সিনা আর লোগান পল ব্যস্ত হয়ে পড়েছে, তো স্ম্যাকডাউন আমরা বাকি যে দুজনকে দেখেছিলাম মানে কোডি রোডস আর ড্রু ম্যাকইন্টায়ার, আমরা বলতে পারি তাদের মধ্যেও ঝামেলা শুরু হয়ে গেছে। আর কোডি রোডসের দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার পর সে প্রথম যে অপোনেন্ট পেতে চলেছে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার। কারণ স্ম্যাকডাউনের শেষে ড্রু ম্যাকইন্টায়ার অ্যানাউন্সার টেবিলে কোডি রোডসকে যে ক্লেমোর কিকটা দিয়েছিল, যার ফলে অ্যানাউন্সার টেবিল ভেঙে কোডি রোডস ঢুকে গেছিলো, তারপর তো দেখে এটাই মনে হচ্ছে যে এবার ড্রু ম্যাকইন্টায়ারের নজর আছে পুরো আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের দিকে, আর এবার ড্রু ম্যাকইন্টায়ার কোডি রোডসকে আর ছাড়ছে না। তো সেক্ষেত্রে কোডি রোডস একটা ভালো অপোনেন্ট পেতে চলেছে, যদিও এখন এই ম্যাচটা অফিসিয়াল হয়নি, কিন্তু চান্স এটারই বেশি আছে যে ক্ল্যাশ ইন প্যারিসেই কোডি রোডস ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচ আমরা দেখতে পেতে পারি ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। এবার ক্ল্যাশ অ্যাট ডি ক্যাসেল, ক্ল্যাশ ইন প্যারিস, এই সব প্রিমিয়াম লাইভ ইভেন্টে তো আমরা ড্রু ম্যাকইন্টায়ারের রেকর্ড জানি। সবার প্রথমে রোমান রিংসকে ফেস করেছিল চ্যাম্পিয়নশিপের জন্য, সেখানে রোমান রিংসের কাছে হেরেছিল। তারপর ড্যামিয়ান প্রিস্টকে ফেস করেছিল, যেখানে সিএম পাঙ্ক এসে ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দিয়েছিল। এবার যদি কোডি রোডসকে ফেস করতে যায়, তো দেখা যাক কোডি রোডসকে হারিয়ে সে নতুন চ্যাম্পিয়ন হতে পারে কিনা, নাকি তার রেকর্ড এইখানেও মানে আনব্রেকেবল থাকে আর এইখানেও ড্রু ম্যাকইন্টায়ার আবার ক্ল্যাশ ইন প্যারিসে গিয়ে হেরে যায় কোডি রোডসের কাছে। তো কোডি রোডসের কাছে জিতে ড্রু ম্যাকইন্টায়ার অবশ্যই তার রেকর্ড ভাঙতে চাইবে। তো এই কারণে এই ম্যাচটা দেখো ইন্টারেস্টিং হবে, আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই ম্যাচটা অফিসিয়াল হতে চলেছে ফর ক্ল্যাশ ইন প্যারিস। নেক্সট কথা বলা যাক কিছু হিল টার্নের। তো আমরা এতদিন হিল টার্নের কথা বলছিলাম যে র্যান্ডি অর্টনের হিল টার্ন হবে, জে উসোর হিল টার্ন হবে, স্যামি জেনের হিল টার্ন হবে, কোডি রোডসের হিল টার্ন হবে, কিন্তু তাদের তো কোনো হিল টার্ন হলো না। কিন্তু আজকের র দেখে যেটা মনে হচ্ছে, দুটো সুপারস্টার এমন আছে যাদের হিল টার্ন ফিউচারে হতে পারে, যার মধ্যে প্রথম নাম হচ্ছে বেলি। কারণ আজকে রয়ে বেলির যে প্রোমোটা দেখানো হয়, সেই প্রোমোতে বেলি আজকে নিজেকে নিয়ে কথা বলছিল যে সে এতদিন একটা রোল মডেল হতে চেয়েছে, সে সবাইকে হেল্প করতে চেয়েছে, কিন্তু এর ফলে সে নিজে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা তার একদমই পছন্দ হচ্ছে না। কারণ এখন তার কাছে কোনো চ্যাম্পিয়নশিপ নেই, এখন তার কাছে কোনো মোমেন্টাম নেই, কিছুই নেই। মানে বেলি নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছে। এই কারণে বেলি আবার নিজেকে খুঁজতে চায়। আর আমরা এই যে প্রোমোটা, সেটা শেষ হয় বেলির একটা শয়তানি হাসি দিয়ে। তো এইখান থেকে ডাব্লিউডাব্লিউ টিজ করে দিয়েছে যে বেলির ক্যারেক্টারে একটা চেঞ্জ আসতে চলেছে, মানে বেলির একটা হিল টার্ন হতে চলেছে, যেখানে বেলি আর অন্যদের কথা ভাববে না, বেলি এবার শুধু নিজের কথা ভাবতে চলেছে। আর অ্যাকচুয়ালি বেলির এই মুহূর্তে একটা ক্যারেক্টার চেঞ্জ দরকার আছে, কারণ সত্যি কথা বলতে বেলির মধ্যে যে কারিজমা ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে, আর বেলিকে আর আগের বেলির মতো লাগে না। কিন্তু যদি সেই পুরনো বেলি ফিরিয়ে আনতে হয়, তাহলে তার ক্যারেক্টারে একটা চেঞ্জ দরকার আছে, আর আজকে ডাব্লিউডাব্লিউ সেটারই টিজ দিয়ে দিয়েছে। আর একটা হিল টার্নের যদি কথা বলা হয়, সেটা হতে পারে আসুকার বা পুরো কাবুকি ওয়ারিয়ার্সের। কারণ আজকে আমরা দেখেছিলাম যখন রয় ইও স্কাই আর রক্সেন পেরেজের ম্যাচ হয়েছিল, সেই ম্যাচের মাঝখানে কাবুকি ওয়ারিয়ার্স মানে আসুকা আর কাইরি সেন আর ওই দিক থেকে ইও স্কাইয়ের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, যেখানে আমরা দেখতে পাই আসুকা কাইরি সেনকে হেল্প করতে পারে না ম্যাচটা জেতার জন্য, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে রক্সেন পেরেজ ইও স্কাইকে হারিয়ে দেয়। তারপর ব্যাকস্টেজে আমরা গিয়ে দেখতে পাই ইও স্কাই আর আসুকার মধ্যে ঝামেলা হচ্ছে, কাইরি সেন সেটাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু সে অসফল হয়। আর ইও স্কাই এটাই বলে যে ইও স্কাই হেরে গেছে কারণ আসুকা তাকে কোনোভাবে হেল্প করেনি। আর আসুকা এই কথাটা একদমই হ্যাপি ছিল না। আসুকা লাস্টে ইও স্কাইকে একটা ধাক্কা মেরে দেয়। দেখে মনে হচ্ছে এবার কাবুকি ওয়ারিয়ার্সেরও ব্রেকআপ হতে চলেছে, আর ইও স্কাই সেখান থেকে বেরোতে চলেছে, আর আসুকারও সম্ভবত এবার একটা হিল টার্ন হতে পারে, বা আসুকা আর কাইরি সেন দুজনেরই একটা হিল টার্ন হতে পারে। দুজনের না হলেও অন্তত আসুকার তো হতেই পারে, যেটা দেখে মনে হচ্ছে। তো এই দুটো হিল টার্ন মানে বেলি আর আসুকা, আমার মনে হচ্ছে এইগুলো নিয়ার ফিউচারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। নেক্সট কথা বলা যাক ডমিনিক মিস্টিরিওর। এবার দেখো, ডমিনিক মিস্ট্রিও তো এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে আছে, কিন্তু ডমিনিক মিস্ট্রিওর ফিউচার আরও ব্রাইট হতে চলেছে, কারণ ডাব্লিউডাব্লিউ যে ট্রিপল এ প্রমোশনটাকে অ্যাকোয়ার করেছে,
সেইখানের ফেস হিসেবে ডাব্লিউডাব্লিউ ডমিনিককে দেখছে। আর ট্রিপল এর যে মেগা চ্যাম্পিয়নশিপ, মানে যেটাকে তাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও বলা যেতে পারে, সেইটা হয়তো ডমিনিক জিততে চলেছে। মানে সামনে যে ট্রিপল মেনিয়া হবে, যেটা বলা যেতে পারে ট্রিপল এর রাসেল মেনিয়া টাইপের, সেখানে একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ হবে যেখানে এখনকার কারেন্ট চ্যাম্পিয়ন এল হিজো তার সাথে ফাইট করবে আরও 3জন ডাব্লিউডাব্লিউ, যারা হচ্ছে ড্রাগন লি, ডমিনিক মিস্টেরিও আর এল গ্রান্দে আমেরিকানো। আর তাদের মধ্যে যে জিতবে সে হয়ে যাবে ব্র্যান্ড নিউ ট্রিপল এ মেগা চ্যাম্পিয়ন, মানে সেখানকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর সেইটা মেবি ডমিনিক হতে চলেছে, কারণ ডমিনিককেই ডাব্লিউডাব্লিউ ট্রিপল এর নিউ ফেস হিসেবে দেখছে। আর এই যে ট্রিপল এ মেনিয়া, এইটার টিকিট পুরো সোল্ড আউট হয়ে গেছে, যেটা এর আগে কখনো হয়নি। আর বলা যেতে পারে এটার অনেকটা দায়িত্ব ডমিনিক নিজে নিয়েছিল, কারণ ডমিনিককে অ্যানাউন্স করার পরই ট্রিপল এর যে মেনিয়া, মানে ট্রিপল মেনিয়া যেটা, সেটা পুরোপুরি সোল্ড আউট হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ডমিনিক মিস্ট্রিও একটা ড্র, আমরা হয়তো ডমিনিককে ডাব্লিউডাব্লিউতে দেখে সেটা বুঝি না, কিন্তু ডমিনিকের মধ্যেও ড্রয়িং পাওয়ার আছে। যাই হোক না কেন, আজকে আমরা দেখেছিলাম যে ডমিনিক আর এল গ্রান্দে আমেরিকানো, মানে এদের দুইজনের মধ্যে তো ম্যাচও হতে চলেছে একসাথে, কিন্তু সেই ম্যাচের আগে তারা দুইজন আজকে টিমে এসেছিল আর তারা ফেস করছিল এ জে লিকে। না, এটা সিএম পাঙ্কের ওয়াইফ এজে লি না, এইটা হচ্ছে এজে স্টাইলস আর ড্রাগন লি এর টিম। আর এই ম্যাচে আমরা যে ইন্টারেস্টিং জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে আজকে ডমিনিক এজে স্টাইলসকে ডিস্ট্র্যাক্ট করেছে সেই এল গ্র্যান্ডে আমেরিকানো টেকনিকে, মানে মাস্কের ভেতর একটা লোহার টুকরো দিয়ে, সেটা দিয়ে মেরে, আর যার ফলে এল গ্র্যান্ডে আমেরিকানো মানে লুডুইক কাইজার ভার্সন যেটা, সেই লুডুইক কাইজার ভার্সনের এল গ্র্যান্ডে আমেরিকানো আজকে এজে স্টাইলসকে পিন করে দিয়েছে। তো এটা একটা লুডুইক কাইজার বা এল গ্র্যান্ডে আমেরিকানোর জন্য বিশাল বড় ভিক্টরি, এজে স্টাইলসকে পিন করে দিয়ে যেটা মানে বিশাল বড় ভিক্টরি সেটা হবে। আর এর ফলে আমরা বুঝতে পারছি যে ডমিনিক আর এজে স্টাইলসের ফিউড এখনও কন্টিনিউ হবে, আর ফিউচারে এজে স্টাইলস ডমিনিকের কাছে আরও একটা চান্স পেতে চলেছে ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। আর এজে স্টাইলস তো বলেই দিয়েছে ডমিনিককে সে এত সহজে ছাড়ছে না। তো ডমিনিক হয়তো ট্রিপল এর মেগা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ খুব তাড়াতাড়ি হয়তো এজে স্টাইলসের কাছে আসতে পারে। আর আমি কেন চাই সেটা এজে স্টাইলসের কাছে আসুক, কারণ রিপোর্ট এটাই বলছে যে নেক্সট ইয়ারের যে রেসেলমেনিয়া হবে সেটাই হয়তো এজে স্টাইলসের লাস্ট রেসেলমেনিয়া হতে চলেছে, এমনকি ডাব্লিউডাব্লিউতেও লাস্ট ম্যাচ হতে চলেছে। কারণ রেসেলমেনিয়া 42তেই সম্ভবত এজে স্টাইলস ডাব্লিউডাব্লিউ আর পুরো রেসলিং থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে। এখনও কনফার্ম হয়নি, কিন্তু হ্যাঁ, রিউমার আর রিপোর্ট এটাই বলছে যে এজে স্টাইলস সম্ভবত রেসেলমেনিয়া 42তেই তার রিটায়ারমেন্ট ম্যাচে কম্পিট করতে পারে বা রিটায়ারমেন্ট ম্যাচে রেসেল করতে পারে। তো সেই কারণে আমি চাই এই যে কটা দিন এজে স্টাইলসের বেঁচে আছে সেটা যেন ভালো হয়, আর এর মাঝখানে একটা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রান অন্তত এজে স্টাইলস পাক। আর আমি তো এইটাও চাই যে এখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতে ডিরেক্ট রেসেলমেনিয়াতে গিয়ে সেটা এজে স্টাইলস হারুক, আর এইভাবেই এজে স্টাইলসের রিটায়ারমেন্ট হোক। কিন্তু আমার চাওয়ায় কী আসে যাবে দেখা যাক ডাব্লিউডাব্লিউর প্ল্যান কী আছে, কিন্তু আমার এইটুকু তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এজে স্টাইলস ডমিনিককে হারিয়ে ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন তো হতেই চলেছে। এছাড়া আমরা স্ম্যাকডাউনে দেখেছিলাম যে স্যামি জেন বেরিয়ে এসেছিল সোলো সিকোয়াকে চ্যালেঞ্জ করতে। এবার স্ম্যাকডাউনে সেই সোলো সিকোয়ার পুরো টিম, মানে সে আর তার এমএফটিরা মিলে স্যামি জেনের উপর অ্যাটাক করে, তো স্ম্যাকডাউনে তাদেরকে নিয়ে ঝামেলা হয়। আজকেও আমরা দেখতে পাই যে রয়ের এপিসোডে রুসেভ আর স্যামি জেনের ম্যাচ ছিল, সেই ম্যাচে শেষেও ঝামেলা হয় যখন সোলো সিকোয়ার তার এমএফটি রতে চলে আসে, রতে এসে স্যামি জেনকে অ্যাটাক করতে থাকে। ওই দিক থেকে আমরা দেখতে পাই রুসেভকে সেমাস অ্যাটাক করতে থাকে। তো রুসেভ আর সেমাসের স্টোরি লাইন এইভাবে কন্টিনিউ হয়েছে। আর এই দিক থেকে আমরা দেখতে পাই অ্যাডাম পিয়ার্স পুরো সোলো সিকোয়ার তাদের এমএফটিকে র থেকে বের করে দিচ্ছে। কেন? কারণ তারা স্ম্যাকডাউনের। তো যাই হোক, অ্যাডাম পিয়ার্স আজকে বিশাল রেগেছিল, আর সে তো আজকে সোলো সিকোয়ার তার এমএফটিদের র থেকে বের করে দিয়েছে। কিন্তু দেখে যা মনে হচ্ছে স্যামি জেন হয়তো নেক্সট এবার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্যই একটা ফিউডে জড়াতে চলেছে, যেখানে তার অপোনেন্ট হিসেবে থাকবে তারই ফর্মার ব্লাড লাইন মেম্বার সোলো সিকোয়া। কিন্তু যখন আমরা দেখতে পাই যে অ্যাডাম পিয়ার্স সোলো সিকোয়া তার এমএফটিদের বের করে দিচ্ছে, তখন তাকে কনফ্রন্ট করে নিউ ডে আর গ্রেসন ওয়ালার। আর জেভিয়ার উডস এটাই বলে যে আগের উইকে পেনটা তার টুপি চুরি করে ঠিক কাজ করেনি, সেটা খুব দামি টুপি ছিল, হ্যানা ম্যানা তানা। অ্যাডাম পিয়ার্স বলে যে দেখ ভাই, আমার মাথা এমনি গরম আছে, এইসব নিয়ে এখন কথা বলার টাইম নেই, যদি তোর কোনো ঝামেলা থেকে থাকে নেক্সট উইকে রিঙে গিয়ে সেটা সলভ করে নিস, কারণ জেভিয়ার উডস নেক্সট উইকে ফেস করতে চলেছে পেনটাকে একটা ম্যাচে। তো এটা শুনে জেভিয়ার উডস তো রেগে যায়, লাস্টে সে টিকটক করতে থাকে। আর টিকটক হচ্ছে ক্যারিয়ান ক্রসের একটা ক্যাচ ফেস। এবার ক্যারিয়ান ক্রসকে নিয়ে যখন কথা হচ্ছে তখন ক্যারিয়ান ক্রসের সিচুয়েশন বলা যাক। তো আমি তোমাদের যেমন বলেছিলাম যে এই মাসে ক্যারিয়ান ক্রসের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে, তো সেটা শেষ হয়ে গেছে। আর এখন আর ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ান ক্রসকে নতুন কোনো কন্ট্রাক্ট অফার করেনি, আর সেই কারণে আমরা দেখতে পেয়েছি ক্যারিয়ান ক্রস স্কারলেট এক্স অ্যাকাউন্টে তাদের রিটায়ারমেন্ট স্পিচ বা যেটা বলা যেতে পারে লাস্ট টুইট ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাওয়ার যে টুইট, সেটাও করে ফেলেছে। মানে সব কিছুই তারা করে ফেলেছে, এমনকি ডাব্লিউডাব্লিউ পুরো ফুল দমে ক্যারিয়ান ক্রসকে ডাব্লিউডাব্লিউ মেন রোস্টার থেকে বাদ দিয়ে অ্যালুমিনি সেকশনে পাঠিয়ে দিয়েছে। তাদের স্পটিফাইতে তার যে থিম সং সেটাকে সরিয়ে দিয়েছে। মানে যা যা একটা সুপারস্টারের সাথে করা হয় সে ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হয়ে যাওয়ার পর বা ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাওয়ার পর সেগুলো সবই ডাব্লিউডাব্লিউ করে ফেলেছে। আর এখন এইটাই মনে হচ্ছে
যে এটা কোনো স্টোরি লাইন না, আর ক্যারিয়ান ক্রস অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে গেছে। আর ক্যারিয়ান ক্রস এটাও বলেছে যে ক্যারিয়ান ক্রস এখন অন্যান্য জায়গায় বুকিং নেওয়ার জন্য একদমই অ্যাভেলেবেল। এমনকি সে তার মানে যে দোকান, সেই দোকানে তার নিজেদের মার্চেন্ডাইজ, মানে তার আর স্কারলেটের মার্চেন্ডাইজও সেল করা শুরু করে দিয়েছে। তো এইসব দেখে তো মানুষ এটাই বলবে যে তার মানে সত্যি সত্যি ক্যারিয়ান ক্রস ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে গেছে, আর ডাব্লিউডাব্লিউ আবার একটা বিশাল বড় ভুল করে ফেললো যেটা তারা R2-তে জন্য করেছিল। কিন্তু হয়তো ভুলটা অতটাও বড় না, কারণ আজকে অনেকেই ভেবেছিল আজকে রতে উই ওয়ান্ট ক্রসের চ্যান্ট হবে, কিন্তু আজকে রতে তো আমরা সেসব কিছু শুনতেই পাই না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, বা আমি ডাব্লিউডাব্লিউ আনরিয়াল থেকে যেটা বুঝেছি, এই মুহূর্তে ট্রিপল এইচ এটাই ভাবছে, বা ট্রিপল এইচের যে মাইন্ডসেট সেটা হচ্ছে যেইটাকে দেখে রিয়েল মনে হবে সেটা অ্যাকচুয়ালি রিয়েল না, সেটাকেও স্টোরি লাইনের পার্টি করে দেয় ট্রিপল এইচ। যেমন একটা প্রাইম এক্সাম্পল আমরা সেথ রলিন্সের স্টোরি লাইনটা দেখতে পেতে পারি, যেখানে আমরা সবাই ভেবেছিলাম সেথ রলিন্সের ইঞ্জুরিটা হয়তো রিয়েল। হ্যাঁ, আমাদের ডাউট ছিল, কিন্তু আমরা এটাই ভেবেছিলাম ভেতরে ভেতরে যে হয়তো রিয়েল, এটা কোনো স্টোরি লাইন না। কিন্তু লাস্টে কী বেরালো, সেটা অ্যাকচুয়ালি একটা স্টোরি লাইনই ছিল। তো এখন ট্রিপল এইচ রিয়েল লাইফ আর স্টোরি লাইনকে এমনভাবে মিশিয়ে দেয় যে কোনটা রিয়েল লাইফে ঘটছে আর কোনটা স্টোরি লাইনের পার্ট সেটা বোঝাই যায় না। এবার দেখো, যা বললাম, মানে যা যা ঘটনা ঘটছে সেটা দেখে তো মনে হচ্ছে ক্যারিয়ান ক্রস অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে গেছে, তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে আর তারা ডাব্লিউডাব্লিউর সাথে নেই। কিন্তু ক্যারিয়ান ক্রসের যে পপুলারিটিটা বেড়ে গেছিলো লাস্ট মোমেন্টে এসে, সেটা দেখে আমার মনে হচ্ছে এটা কোথাও না কোথাও একটা স্টোরি লাইন হলেও হতে পারে, যেখানে সব কিছু ডাব্লিউডাব্লিউ এমনভাবে দেখাচ্ছে যে সব তো একদম মানে ক্লিয়ার আর এতে কোনো স্টোরি লাইনের কিছু নেই। অ্যাকচুয়ালি ক্যারিয়ান ক্রসকে ডাব্লিউডাব্লিউ বের করে দিয়েছে। কিন্তু এরপর যদি ক্যারিয়ান ক্রসের ফিউচারে কখনো ডাব্লিউডাব্লিউতে রিটার্ন হয়, তখন সেটাই হবে একটা শকিং মোমেন্ট। আর ট্রিপল এইচ যেভাবে রিয়েল লাইফ আর স্টোরি লাইনের সাথে খেলা করছে এখন, তো এখন সব কিছুই পসিবল। তো আমি বলছি না যে এটা 100% শিওর যে এটা একটা স্টোরি লাইন, বা আমি এটাও বলছি না যে এটাও 100% কনফার্ম যে ক্যারিয়ান ক্রস বেরিয়ে গেছে। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও আমাদের সাথে খেলা হচ্ছে। আর যদি সেটা না হয় তাহলে আর কি, তাহলে ক্যারিয়ান ক্রসকে মানে বেস্ট অফ লাক ফিউচারের জন্য। আর যতদিন না ক্যারিয়ান ক্রস AEW-তে তার ডেবিউ করছে, ততদিন তো আমি এটাই বিশ্বাস করবো যে অ্যাকচুয়ালি এটা একটা স্টোরি লাইন, আর ফিউচারে আমরা আবার ডাব্লিউডাব্লিউতে ক্যারিয়ান ক্রসকে কোনো না কোনো পয়েন্টে দেখতে পাবো। কিন্তু সে যদি একবার AEW-তে চলে যায়, তাহলে কেসে গন্ডগোল আছে, তার মানে ক্যারিয়ান ক্রসকে সত্যি সত্যি ডাব্লিউডাব্লিউ বের করে দিয়েছে। কিন্তু AEW ছাড়া যদি সে অন্যান্য কোনো ইন্ডি প্রমোশনে যায়, আমি বলবো এটাও একটা ডাব্লিউডাব্লিউর খেলা হতে পারে। মানে ডাব্লিউডাব্লিউ আরও এক স্টেপ বেশি বেড়ে খেলছে, যেখানে ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ান ক্রসকে এটারও পারমিশন দিয়েছে যে সে নর্মাল ইন্ডি প্রমোশনগুলোতে গিয়েও রেসলিং করুক। কিন্তু তারপর আমরা আলটিমেটলি দেখতে পাবো যে ক্যারিয়ান ক্রস ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করলো। কিন্তু সেটা যদি না হয়, তাহলে আর কি, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার এন্ডেভোর্স। এছাড়া আজকে রয় যেসব ঘটনা আমরা দেখেছিলাম, যে রয়ের শুরুতে আজকে আমাদের CM পাঙ্ক এসেছিল, তার সাথে এলএ নাইটের একটা তর্ক বিতর্ক হয়, যেখানে এলএ নাইট বলে CM পাঙ্ককে যে তার বিজনেস থেকে দূরে থাকতে হবে, লাইনের পেছনে দাঁড়াতে। CM পাঙ্কও সেম কথা বলে। তারপর সেখানে আমরা দেখতে পাই যে রোমান রিংসের জুতো গলায় ঝুলিয়ে ব্রনসন রিড আর তার পুরো টিম, মানে সেথ রলিন্স, পল হেমন, ব্রন ব্রিকার সবাই চলে আসে। তারপর তাদের মধ্যে আর কি একটা চ্যালেঞ্জ হয়, যেখানে আর কি CM পাঙ্ক আর এলএ নাইটকে চ্যালেঞ্জ করে দেয় ব্রনসন রিড আর ব্রন ব্রিকারের টিম। আর মাঝখানে আমরা দেখতে পাই ব্যাকস্টেজে সেথ রলিন্স বলে যে ঠিক আছে, আমার তো তাহলে আজকে রতে আর কোনো কাজ নেই, তো সে বেরিয়ে যাবে। কিন্তু সে বেরায় না, কারণ আমরা দেখতে পাই মেইন ইভেন্টে যখন মানে CM পাঙ্ক আর এলএ নাইটের ম্যাচ হচ্ছিল ব্রনের সাথে, তখন সেই ম্যাচের একটা পয়েন্টে এসে আবার আমাদের সেথ রলিন্সও ইন্টারফেয়ার করে দেয়। তারপর তাদেরকে অ্যাটাক করে দেয়, যার ফলে ম্যাচটার কোনো ক্লিন রেজাল্ট বেরায় না। তারপর আমরা দেখতে পাই সেখানে CM পাঙ্ক আর এলএ নাইটকে বাঁচাতে আমাদের মেইন ইভেন্ট জেউস একটা চেয়ার নিয়ে চলে আসে। তারপর তাদের মধ্যে ব্রল শুরু হয়, আর এই ব্রলের শেষে আমরা দেখতে পাই যে আমাদের অ্যাডাম পিয়ার্স বিশাল রেগে যায়। আর আজকে এমনি অ্যাডাম পিয়ার্স রেগে ছিল, আর অ্যাডাম পিয়ার্স তো সেথ রলিন্সের উপর এমনি রেগে আছে, যেহেতু সেথ রলিন্স এতদিন তাকে মিথ্যা কথা বলেছিল। তো অ্যাডাম পিয়ার্স এটা অ্যানাউন্স করে দেয় যে ক্ল্যাশ ইন প্যারিসে সেথ রলিন্স তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট জেউসো, এলএ নাইট আর CM পাঙ্ক। এবার CM পাঙ্কের নাম শুনে সেথ রলিন্স যতটা মানে উত্তেজিত হয়ে পড়েছিল, CM পাঙ্ক তার থেকে বেশি উত্তেজিত হয়ে পড়েছিল। সে তো রিং রোপ নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছিল। তো এইভাবে আমরা দেখতে পাই ক্ল্যাশ ইন প্যারিসের জন্য আজকে একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কনফার্ম হয়ে যায়, যেখানে সেথ রলিন্স ফেস করতে চলেছে জেউসো, এলএ নাইট আর CM পাঙ্ককে। কিন্তু আমি জানি তোমাদের মধ্যে অনেকে ভেবেছিল যে ঠিক আছে, এটা ফেটাল 4-ওয়ে ম্যাচ তো হবে, কিন্তু এখানে জেউসোর পরিবর্তে হয়তো রোমান রেইন্স থাকবে। কিন্তু রোমান রিংসের নাম এই ম্যাচে নেই, এই ম্যাচে রোমান রিংসের পরিবর্তে জেউসো আছে। তো তোমরা বলবে যে আমরা এটা তো জানি যে রোমান রিংস ক্ল্যাশ ইন প্যারিসে আসছে, কিন্তু তাহলে রোমান রিংসের ম্যাচ কার সাথে হবে, যেটা নিয়ে ভিডিওর শুরুতে কথা হচ্ছিল। তো দেখো, যেমন বললাম যে না তো ব্রক লেসনার এত সস্তা সুপারস্টার যে ক্ল্যাশ ইন প্যারিসে গিয়ে কম্পিট করবে, তেমন রোমান রিংসকেও ক্ল্যাশ ইন প্যারিসের জন্য এত সস্তায় পাওয়া যেত না। কিন্তু যেহেতু রোমান রিংসের কাছে এখন ডেট অ্যাভেলেবেল আছে, আর যেহেতু এর পরের মাসে সে শুটিংয়ে যাচ্ছে, তো সেই কারণে রোমান রিংস ক্ল্যাশ ইন প্যারিসে কম্পিট করছে। এবার ক্ল্যাশ ইন প্যারিসের মতো ইভেন্টে আমার মনে হয় না রোমান রিংস হারতো। আর যদি রোমান রিংস এই ফেটাল 4-ওয়ে ম্যাচটায় থাকতো,
তাহলে এটারই চান্স বেশি ছিল যে রোমান রিংস এই মুমেন্টে তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিততো না। তো আমি বলবো ঠিকই আছে, রোমান রিংসকে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচের পার্ট করেনি, কিন্তু যার সাথে ক্ল্যাশ ইন প্যারিসের রোমান রিংসের ম্যাচ হতে পারে আমার মনে হচ্ছে সে হতে চলেছে ব্রনসন রিড। কারণ ব্রনসন রিড যেইভাবে রোমান রিংসের জুতো চুরি করা শুরু করেছে, আমার মনে হয় এখন সেথ রলিন্সের এগেনস্টে কম্পিট করার আগে রোমান রিংসকে ব্রনসন রিডের সাথে পাঙ্গা নিতে হবে। আর ক্ল্যাশ ইন প্যারিসে সম্ভবত রোমান রিংস ভার্সেস ব্রনসন রিডের ম্যাচই আমরা দেখতে পেতে পারি। আর যেই ম্যাচে জিতে হয়তো রোমান রিংস তার জুতোগুলো অবশেষে ফেরত নিতে পারে, মানে এই যে জুতোগুলো এতদিন ব্রনসন রিড চুরি করে বেড়াচ্ছে, ফাইনালি হয়তো রোমান রিংস সেই জুতোগুলো ক্ল্যাশ ইন প্যারিসে জিতে ফেরত নিতে পারে, আর তারপর সে আরামসে সিনেমা শুটিং করতে যেতে পারে। তো আমার তো মনে হচ্ছে ক্ল্যাশ ইন প্যারিসের জন্য রোমান রিংসের অপোনেন্ট ব্রনসন রিডই হতে চলেছে। অনেকে ব্রন ব্রিকারের নাম মনে করছে, কিন্তু ব্রন ব্রিকার ভার্সেস রোমান রিংস আরও বিশাল বড় ম্যাচ, সেটা ক্ল্যাশ ইন প্যারিসে হবে না, সেটা হলে আরও বড় স্টেজে হবে। তাই ক্ল্যাশ ইন প্যারিসের জন্য আমার মনে হচ্ছে রোমান রিংস ভার্সেস ব্রনসন রিডই ঠিক আছে, যেখানে রোমান রিংস ব্রনসন রিডকে হারাতেও চলেছে। কারণ ব্রনসন রিড এই মুহূর্তে তো রোমান রিংসকে হারাতে পারবে না। যাই হোক না কেন, আজকে ভিডিওটা এই অবধি থাক। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর এই সব কটা বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বলে রাখি যে ডাব্লিউডাব্লিউ আনরিয়েলের প্রথম এপিসোড চলে এসছে চ্যানেলে, তো সেটা বানাতে আমাকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে, তো সেখানে একটা লাইক এমও আছে। প্লিজ লাইক এমটা কমপ্লিট করে দিও, যারা দেখোনি গিয়ে সেটা দেখতে পারো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।